প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশকে বলা যেতে পারে সৌন্দর্যের রানী। আর আজকে আমি যে স্থানে যাচ্ছি এই স্থানকে বলা যেতে পারে সোনায় মরানো ছোট্ট একটি ভূমি, যার নাম হচ্ছে সোনার চর। আসসালামু আলাইকুম, আমি আদিবা রহমান অমি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি একদম নেটওয়ার্কের বাহিরে চলে যাচ্ছি। আমি আমার ব্যস্ত জীবনে যখনই একটু অবসর পাই তখনই আমি একটা ট্যুর প্ল্যান করি, যেটা ঢাকার বাহিরে হয় ট্যুরটা। এবং এর আগে আমি পাহাড়ে গিয়েছি, কিন্তু আমি কখনোই সমুদ্রে যাইনি। তাই এবার আমি প্ল্যান করলাম যে আমি এবার সমুদ্রেই একটা ট্যুর দিয়ে আসি। এবং সমুদ্রের ট্যুরটা যে আমার এত রিফ্রেশমেন্ট ছিল, যা বলার বাহিরে। আমার এই পুরাটা ট্যুর খুবই অ্যাডভেঞ্চারাস ছিল এবং এই ট্যুরটা আমার মনে একটা ভালো লাগা কাজ করেছে, যার কারণ হচ্ছে এই ট্যুরটা আমি আমার পরিবারের সাথে দিয়েছি। এর আগে যতগুলো ট্যুর আমি দিয়েছি প্রত্যেকটা আমার ফ্রেন্ডদের সাথে দিয়েছি, কিন্তু এই প্রথম আমি আমার পরিবারের সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এর থেকে ভালো আমার মনে হয় না যে আমার জন্য কোনো কিছু। তাও যদি হয় সমুদ্রের পাড়ে পরিবারের সাথে মুহূর্ত উপভোগ করা, তাহলে তো সোনায় সোহাগা ব্যাপার। আমার এই ট্যুরটার প্ল্যান করা হয়েছিল আমরা সবাই মিলে কুয়াকাটা যাব, কিন্তু কুয়াকাটার পাশেই এত সুন্দর একটা সোনার চর অবস্থিত, যেটা না গেলে আমরা বুঝতে পারতাম না। আর এই ট্যুরটা আমাদের আনফরচুনেটলি হয়ে গিয়েছে, যেটা সোনার চরে হয়েছে। কুয়াকাটার মধ্যে আমরা অবস্থান না করে আমরা করেছিলাম সোনার চরের আশেপাশে। এবং এই পুরাটা ট্যুর আমাদের হুটহাট হয়ে গিয়েছিল, যার কোনো প্ল্যান ছিল না। এবং আমরা কিভাবে কি করলাম কিছুই জানি না আসলে। আর এই ধরনের প্ল্যানগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমরা যে গিয়েছিলাম, এই স্থানে সাগর আর নদী একসাথে মিলিত ছিল। এইখানে যখন আমি গেলাম আমার আসলে প্রচন্ড ভয় লেগেছিল, কারণ সাগরের যে স্রোতটা সেটা নদীর মধ্যে প্রবেশ করছিল। যখন জোয়ার থাকে ওই টাইমটাতে সাগর এবং নদী একত্রে মিলিত থাকে, এবং যখন ভাটা অবস্থান করে তখন সাগর আর নদী একটু চড় জেগে তারপরে আলাদা হয়। কিন্তু যখন জোয়ার আসে তখন একদম ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়, যেটাকে বলা যেতে পারে খুবই অ্যাডভেঞ্চারাস। আর এই ভয়ানক হয়ে ওঠার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের কোল জুড়েই কিন্তু এই চরটি জেগে উঠেছে। আয়তনের দিক থেকে সুন্দরবনের পরেই এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। আর এর সঙ্গেই যুক্ত হয়েছে বিশাল এক সমুদ্র সৈকত। 2011 সালে 16 ডিসেম্বর 20,026 হেক্টর আয়তনের এই ভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সরকার। আর ভ্রমণ পিয়াসুদের জন্য এই সোনার চর একদম সৌন্দর্যের আধার। এই পুরাটা চর জুড়ে প্রচুর লাল কাঁকড়ার বিচরণ। শুধু লাল কাঁকড়া না, বিভিন্ন প্রজাতির কাঁকড়া এখানে আছে এবং প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে এই স্থানটাতে। এবং এই যে আশেপাশে ছোট বড় যে ঝাউবন দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে যে বন্য প্রাণীগুলো, সেগুলো এখানে উল্লেখযোগ্য আছে মেছো বাঘ, তারপরে হরিণ, মহিষ। এবং আমরা কয়েকটা মহিষ দেখেছিলাম যেগুলো বন্য মহিষ, সেগুলো খুবই হিংস্র ছিল। আমরা খুব দূর থেকে দেখেছি, সামনে যাওয়ারও সাহস করিনি। এখানে যে স্থানটি দেখছেন এটা সোনার চরের নদীর একদম শেষ স্থান, যেখানে নদী শেষ হয়েছে। মূলত এটা শেষ হয় নাই, ওই টাইমটা ছিল ভাটা, যার কারণে তখন পানি অনেকটাই কমে গিয়েছিল এবং সমুদ্রটা জেগে উঠেছিল এবং নদীর সাইডটা আলাদা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওই টাইমটাতে সুন্দর করে ঘুরে আসতে পেরেছি। তো ওই সাইডটাতে পুলিশও ছিল না যারা গার্ড দেয়, তো যার কারণে আর বেশি ভেতরে যাইনি। সামনে দিয়ে ঘুরে তারপরে আমরা আবার ট্রলারে উঠি এবং এই ট্রলারটা আমরা রিজার্ভ করি সারা দিনের জন্য, যেটার প্রাইস ছিল 5,000 টাকা এবং এটা আমাদের সারা দিন ঘুরিয়েছে।
আমরা ঝাউবনে ঘুরতে ঘুরতে দেখি কি পানি আবার একটু বেড়ে গিয়েছিল, যার জন্য আমরা ট্রলারটাকে আবার একটু সামনে নিয়ে গিয়ে থামাই। আর ওই সাইডটাতে অনেক কাদা ছিল, যেহেতু ওইটা জোয়ার ভাটার স্থান, তো প্রচন্ড পরিমাণে কাদা থাকে, তো আমাদের কাদার মধ্যেই নামতে হয়েছিল। কিন্তু সামনের স্থানটা যে এতটা সুন্দর হবে আমরা কল্পনাও করতে পারিনি। একদম এখানে নদীটা শেষ হয়ে তারপরেই সাগরের উৎপত্তি হয়েছে। আমরা সাগরে নেমে সবাই অনেক বেশি এনজয় করেছি। আমরা পরিবারের সবাই মিলে এতটা আনন্দ এর আগে কখনই করিনি একসাথে। এই স্থানটা কাদা, প্রচন্ড কাদা, এবং তারপরে এই যে আবার একটু নদীর পানি, তারপরে মূলত সাগরটা। তো এই সাইডটাতে অনেক বেশি চিংড়ি মাছ ছিল। আমাদের যে ট্রলারের লোকগুলো এসেছিল, যারা আমাদের ট্রলার চালিয়ে নিয়ে এসেছে, মালিক যারা ট্রলারের, তো তারা প্রচুর চিংড়ি মাছ এখান থেকে ধরে নিয়ে গিয়েছিল, প্রায় মনে হয় 2 কেজি হবে। আমরা তো দেখে প্রায় সবাই অবাক যে হাত দিলেই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল, এত বেশি মাছ। আর আমরা ঢাকার মধ্যে মাছই চোখে দেখি না। তো এই সাইডটা আমরা প্রায় কুয়াকাটার একটা ফিল পেলাম, এবং অপোজিটে বিশাল সাগর। এখান থেকে আর কোনো কিছুই দেখা যায় না। আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আমার ভয়ও লাগছিল। এই সাইডের স্রোতটা খুব একটা আসছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়ানক হয়ে গিয়েছিল, কারণ প্রচুর পানি আসছিল। জোয়ারের যে পানিটা, হঠাৎ করে জোয়ারের পানি ভিতরে চলে আসছিল। তো তারপরেও অনেকটাই মজা করেছি, প্রায় 1 ঘন্টার মতো সমুদ্রের পাড়ে থেকেছিলাম আমরা সবাই, গোসল করেছি। আবার ওই গোসল করতে করতেই ওই ড্রেসগুলো শুকিয়ে গিয়েছিল আমাদের। আমরা ঠিক দুপুর 12টা বাজে ট্রলার রিজার্ভ করে তারপর রওনা করি সোনারচরের উদ্দেশ্যে, এবং আমরা সোনারচরে গিয়ে পৌঁছাই দুপুর 3টা বাজে, এবং আমাদের এই সোনারচর ঘোরাঘুরি শেষ হয় ঠিক সন্ধ্যা 6টা বাজে। আমরা বাসায় এসে পৌঁছাই রাত 10টা বাজে। এটাই ছিল আমাদের পুরাটা ট্যুরের একটা সময়। এবং এই সাইডটা যে দেখছেন, এই সাইডটাতে যখন আমরা ভাটা ছিল তখন দেখেছিলাম খুব সুন্দর একটা চর জেগে উঠেছে, কিন্তু জোয়ার টাইমটাতে কি ভয়ানক দেখা যায়। এটা কিন্তু সাগর আর নদীর মিলিত স্থানটা। এই সাইডটাতে যে নৌকাগুলো দেখছেন ওইটা সাগরের স্থান, আর এই সাইডটাতে আমরা যেখানে চলছি এটা নদী। ওনাদের একটা চিহ্ন আছে যেটা দেখে ওনারা বোঝে যে এই সাইডটুকু নদী আর ওই সাইডটুকু সাগর। কত সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? তো এটাই ছিল আমার সমস্ত ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।